Welcome students to my new video. In this video, we are going to discuss about the genitive case of noun. So this will be the part 3 of noun advance. Okay. So we will discuss. আমরা কি নিয়ে discuss করব? We will discuss on the use of apostrophe, use of, joint and separate possessions and compound nouns and personifications. We will also deal with Oxford comma. Okay. কি বললাম আজকে আমরা ডিল করব কি সম্বন্ধে অ্যাপোস্ট্রফির সমস্ত কেসগুলো জানবো অফ কোথায় ব্যবহার করতে হয় সেসব জানবো জয়েন্ট এবং সেপারেট পজিশন এইটা সম্বন্ধেও আমরা জানবো এটা কি বিস্তারিত জানতে পারবে ভিডিওতে পুরোটা ভিডিও দেখো পুরোটা তাহলে তুমি সবই কিন্তু শিখতে পারবে মাঝখান থেকে যদি ছেড়ে চলে যাও তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর আমি তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব যে প্রথম থেকে নাউনের প্রথম পার্ট থেকে শুরু করে সমস্ত কিছু শেখো দেখো তুমি সব কিছু শিখতে পারবে ঠিক আছে তারপরে কি কম্পাউন্ড নাউন সম্বন্ধে ডিসকাস করবো আর পার্সনিফিকেশন সম্বন্ধে ওকে সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও ওকে উই উইল লার্ন অ্যাপোস্ট্রফি এস ভার্সেস অফ আমরা কি জানবো কোথায় অ্যাপোস্ট্রফি এস ইউজ করব কোথায় অফ ইউজ করব আচ্ছা ধরো এখানে একটা কাজ ছবি দেওয়া আছে বাচ্চার ওকে সো এখানে যদি আমি লিখি লেটস সাপোজ হিজ নেম ইজ রাম ওকে ধরে নাও এর নাম হচ্ছে রাম আমি লিখলাম রামস বুক হোয়াট ইজ দ্য মিনিং অফ রামস বুক মানে হচ্ছে রামের বই এটা কালি এটা চেঞ্জ করি রামস বুক মানে রামের বই আমি যদি এখানে বলি বুক অফ রাম যদি বলি বুক অফ রাম আমি যদি বলি বুক অফ রাম তাহলে কি বলা যাবে হ্যাঁ কারণ রামস বুক মানে হচ্ছে রামের বই বুক অফ রাম মানে হচ্ছে রামের বই ঠিক আছে কিন্তু আমি যদি এখানে বলি টেবিলস লেগ বলতে পারবো টেবিলস লেগ বলতে পারবো ভাবো তোমরা এটা কি বলবো লেগ অফ টেবিল আচ্ছা কোনটা ঠিক আমরা কিন্তু টেবিলের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগাবো না এখানে অফ মানে টেবিলের পা বলার জন্য আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো না তাহলে আমাদেরকে কোশ্চেন যাচ্ছে যে অ্যাপোস্ট্রফি এস করবো কখন অ্যাপোস্ট্রফি এস তো ইউজ করবো কখন আমরা সেটা তো জানতে হবে তাহলে কখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো যখন কোনো লিভিং অর্গানিজম হবে ঠিক আছে যখন কোনো লিভিং অর্গানিজম থাকবে তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব আর যখন নন লিভিং এন্টিটি থাকবে তখন অফ ইউজ করব তাহলে তোমরা বলবে আচ্ছা অফটা কেন ইউজ করলে এই যে আমি অফটা ইউজ করলাম এই যে রামের সঙ্গে ইউজ করতে পারলাম কি করে অফ তাহলে কিন্তু লিভিং এর ক্ষেত্রেও বসে ঠিক আছে অফ নন লিভিং এর সঙ্গেও বসে আবার লিভিং এর সঙ্গেও বসে বাট অ্যাপোস্ট্রফি শুধুমাত্র লিভিং এর সঙ্গে বসে নন লিভিং এর সঙ্গে বসে না আচ্ছা নন লিভিং জানো তো লিভিং মানে হচ্ছে যাদের জীবন আছে ঠিক আছে এগুলোকে বলা হয় জীব আর এগুলোকে বলা হয় নন লিভিং কে বলা হয় জড় অর্থাৎ যাদের জীবন নেই সো অফ ক্যান বি ইউজড উইথ বোথ লিভিং অ্যান্ড নন লিভিং বাট অ্যাপোস্ট্রফি শুড বি ইউজড অনলি উইথ লিভিংস এম আই ক্লিয়ার বুঝতে পেরেছো তো তাহলে অ্যাপোস্ট্রফি আমরা লিভিং এন্টিটির জন্যই ব্যবহার করব বাট অফ আমরা লিভিং নন লিভিং দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের একটা যদি করতে দিই আমি ধরো আমি বললাম ধরো গাড়ির ইঞ্জিন বা গাড়ির ব্রেক তোমাদেরকে যদি বলি গাড়ির ব্রেক কি লিখবে বলো গাড়ির ইংরেজি কার্স ব্রেক লিখবে না কি লিখবে ব্রেক অফ দা কার এম আই ক্লিয়ার টু ইউ বুঝেছো তো তাহলে গাড়ির ব্রেক লেখার সময় কারণ গাড়ির কি জীবন নেই সেই জন্য এখানে অফ লাগাবো ক্লিয়ার চলো পরবর্তী ক্ষেত্রে আসা যাক আচ্ছা স্ট্রাকচারটা জেনে রেখো আমি প্রথমে এখনই বোঝালাম এই স্ট্রাকচারটা কি নাউন এটা নাউন 1 তার সঙ্গে কি বসবে অ্যাপোস্ট্রফি এস তারপর কি বসবে নাউন 2 এটা আমাদেরকে কি বোঝায় এটা আমাদেরকে পজেশন বোঝায় হোয়াট ডু ইউ মিন বাই পজেশন কি ধরো তোমার এই জিনিসটা তোমার তুমি বলো আচ্ছা আমি বলবো আমার জিনিস কি বলবো মাই বুক কিন্তু আমি যদি বলি রামের জিনিস বা আমার জিনিস আমি বললাম মাই থিং ওকে যদি বলি রামের জিনিস বা রামের বই কি বলবো রামস বুক অর্থাৎ বইটার মালিক কে
পজেশন মানে কি? মালিকানা। বুঝতে পেরেছো? পজেশন মানে হচ্ছে মালিকানা। অর্থাৎ অর্থাৎ কি, যে কোনো একটা এই নাউনটার উপরে, এই যে 2 নম্বর নাউনটার উপরে কার অধিকার? নাউন ওয়ানের অধিকার। সব সাদা হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। ইয়োলো স্কুল, ঠিক আছে। এই যে নাউন দেখছো, এই নাউন ওয়ানটা দখলে কোনটা আছে? নাউন টুটা। অর্থাৎ নাউন টুটা নাউন ওয়ানের দখলে আছে, এটা বোঝাই। আচ্ছা, এখানে দেখো, ইন্দ্রস কোম্পানি বিকেমস এ ইউনিকর্ন। ওকে, এখানে দেখো, এটা হচ্ছে নাউন ওয়ান, N1। ওকে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, আর এটা হচ্ছে নাউন টু। ওকে, ক্লিয়ার? দেখো, কোম্পানিটা কার? ইন্দ্রর। অর্থাৎ কোম্পানির মালিক কে? ইন্দ্র। অর্থাৎ ইন্দ্রস কোম্পানি বিকামস এ ইউনিকর্ন। ঠিক আছে, ভেবো না এখানে ইউ আছে বলে অ্যান হবে, এখানে এই ঠিক আছে। কেন? আর্টিকেল পড়াবো তখন বিস্তারিত আলোচনা করবো এ সম্বন্ধে। ঠিক আছে, দেখো, ইন্দ্রস কোম্পানি বিকামস এ ইউনিকর্ন। তার মানে আমি কি বললাম? ইন্দ্রর কোম্পানি, কোম্পানিটার মালিক কে? ইন্দ্র। বাক্যটা কি আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি যদি বলি রোহিত ফ্রেন্ডস ডগ বিট মি ইয়েস্টারডে, আমি যদি বলি রোহিতের বন্ধুর কুকুর আমাকে গতকাল কামড়ে দিয়েছিল, বাক্যটা কি ঠিক আছে? তোমাদের কি মনে হয়? না, বাক্যটা ভুল আছে। তার কারণ কি? আমরা আমি প্রথমে কি বললাম? নাউন ওয়ান অ্যাপোস্ট্রফি এস প্লাস নাউন, এরকম স্ট্রাকচারে লিখতে পারবো। একবার নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে, আবার নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে, আবার ডগ লিখতে পারবো না। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাইমালটেনিয়াস ইউজ করছি আমরা, পর 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 নাউনটাকে ইউজ করছি, তার জন্যই ভুলটা কিন্তু, নাউনটা না অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করছি, তার জন্য বাক্যটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। বাক্যটাকে যদি ঠিক করতে হয়, কিভাবে করব? চলো দেখে নেওয়া যাক, তারপর স্ট্রাকচারটাও বলবো তোমাদেরকে। দেখো, আমি কি বলবো? একবার অফ ইউজ করব, একবার অ্যাপোস্ট্রফি ইউজ করব। তাহলে কি হবে? এই কোনো আর ভুল থাকবে না। কি বলবো? ডগ অফ রোহিত রোহিত ফ্রেন্ড বিট বিট মি ইয়েস্টারডে। ওকে, আমার এটুকু জানলেই কাজ হয়ে যাবে। দেখো, ডগটা কি ছিল? দেখো, এটা হচ্ছে নাউন ওয়ান, ফ্রেন্ডটা হচ্ছে নাউন টু, ডগটা হচ্ছে নাউন থ্রি, তিনটেই নাউন। ঠিক আছে, দেখো এবার ভালো করে খেয়াল করো, আমি কি করলাম? নাউন থ্রিটাকে নিয়ে চলে এলাম কোথায়? আগে ডগ। তারপরে কি লিখলাম এর সঙ্গে পজিশন করার জন্য? অফ। ঠিক আছে, তারপরে দেখো নাউন ওয়ান নিয়ে এলাম, নাউন ওয়ান, তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস প্লাস নাউন টু, এই স্ট্রাকচার ফলো করবে। নাউন থ্রি প্লাস অফ প্লাস নাউন ওয়ান অ্যাপোস্ট্রফি এস প্লাস নাউন টু। দেখো, একবার অফ লাগালাম, একবার অ্যাপোস্ট্রফি এস লাগালাম। ক্লিয়ার? একবার কি লাগালাম? একবার অফ লাগালাম, একবার অ্যাপোস্ট্রফি এস লাগালাম। I think you have no doubt till here. If you have any doubt, then let me know in the comment section. Okay. আচ্ছা, আমি যদি বলি সুমিত's mother's cat is very cute, এটা ঠিক করতে কি করে ঠিক করতে হবে? এইটা দেখো কি আছে, প্রথমে দেখো এটা কি? নাউন। আমি ধরো কালিটা চেঞ্জ করি, তাহলে সুবিধা হবে তোমাদের। কি আছে? সুমিত আছে, সুমিতটা কি? নাউন ওয়ান, মাদার্স নাউন টু, ক্যাট নাউন থ্রি। কি বললাম? প্রথমে ক্যাট অফ, মানে ক্যাট অফ সুমিতস মাদার, মানে ক্যাট কার ক্যাট? সুমিতের মায়ের, তাই তো? তাহলে ক্যাট অফ সুমিতস মাদার ইজ ভেরি কিউট, পুরোটাই লিখলাম। ক্যাট, ক্যাট কি? নাউন থ্রি। অফ, এবার সুমিত দেখো নাউন ওয়ান, মাদার দেখো নাউন টু। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের এই স্ট্রাকচারটা। এটা ভালোভাবে ক্লিয়ার রেখো, কারণ তোমাদের যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, তো নেক্সট টপিকে আসা যাক। I think it is clear to you. If you have any doubt, then let me know. Okay, don't be hesitate. The next topic is hissing sound. What do you mean by hissing sound? Just focus on what I am saying. This sound is called hissing sound. Okay, এই যে এই যে আওয়াজটা আসছে না, এটা হচ্ছে হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড আমরা কি করে বুঝবো? দেখো, লাস্টে যদি এস থাকে না, এবং এসে এই যে এই যে দন্ত স, দন্ত স, এই যে দন্ত স, এই যে আওয়াজটা স স করে যে সিটি মারার মতো যে আওয়াজটা আসছে, সেটাকে বলছে হিসিং সাউন্ড। ওকে,
This sound is called hissing sound. If there is any hissing sound, then we should have to use only apostrophe, not s. Okay, শুধু apostrophe plus s লাগাবো না। চলো উদাহরণ দিয়ে বোঝানো যাক, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো, গার্ল হোস্টেল, আমাকে প্রথমে বলো গার্ল হোস্টেল হয়। আমি যদি এখানে গার্ল হোস্টেল না লিখে আমি যদি গার্লস হোস্টেল লিখি, ইজ ইট কারেক্ট অর নট? ইট ইজ নট কারেক্ট। কেন কারেক্ট নয়? তার কারণ কি? হোস্টেল, হোস্টেল একজনকে নিয়ে হোস্টেল হয়? একজন থাকলে সেটাকে হোস্টেল বলে না। হোস্টেল হতে গেলে কি করতে হবে? অনেক জনকে একসঙ্গে থাকতে হবে, তাহলে গার্লস হোস্টেল বলতে হবে, তাই তো? GIRLS, গার্লস হোস্টেল। আচ্ছা, গার্ল হোস্টেল কথাটা কি ঠিক হলো? মেয়েদের হোস্টেল, গার্লস হোস্টেল। মেয়েদের হোস্টেল বলতে গেলে কি করতে হবে? এখানে অ্যাপোস্ট্রফি লাগাতে হবে। অ্যাপোস্ট্রফি এস কিন্তু লাগাবো না, শুধু গার্লস, শুধু একটা অ্যাপোস্ট্রফি অ্যাড হবে, তারপর হবে হোস্টেল। তাহলে এটা যদি আমি ঠিক করতে চাই কি লিখবো? যদি আমি ঠিক করতে চাই কিভাবে লিখবো? প্রথমে এখানে লাগাবো একটা এস লাগাবো প্রথমে, গার্লস হোস্টেল। ক্লিয়ার? দেখো বস, গার্লস হোস্টেল কেন বললাম? লাস্টে দেখো গার্লস, 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 লাস্টে স সাউন্ড আসছে, সেই জন্য হয়ে গেল গার্লস হোস্টেল। একদম কিন্তু ভেবো না যে প্লুরাল হলে পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস লাগবে, তা নয় কিন্তু। প্লুরালের সঙ্গে কোনো কানেকশন নেই, এস সাউন্ডটা যেহেতু রয়েছে, এস এর হিসিং সাউন্ড, সেই হিসিং সাউন্ডের জন্য কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা লেগেছে। Am I clear? Let's move to the next question. বস কার? আমি যদি এখানে বসেস কার এরকম লিখি, BOSS apostrophe S কার, is it correct? No, is it not correct? It is not correct because দেখো বস লাস্টে স, আর স হলে আর এস বসানোর দরকার নেই, শুধু অ্যাপোস্ট্রফি লাগাবে, কাজ শেষ। তাহলে বস অ্যাপোস্ট্রফি এস কার হলো। ক্লিয়ার? দেখো জেসাস, বস কিন্তু এখানে বস মানে অনেকগুলো বস নয়, কিন্তু বস মানে একজনই ছিল, সিঙ্গুলারই ছিল, বাট এই যে স সাউন্ড, সেই জন্য আমি ওই জন্য তোমাকে আগেই বললাম যে হিসিং সাউন্ডের সঙ্গে তুমি ভেবে দেখবে হিসিং সাউন্ড আসছে কিনা, সিঙ্গুলার প্লুরাল দেখতে যেও না। দেখো জেসাস, 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 লাস্টে স সাউন্ড, শুধু অ্যাপোস্ট্রফি। ওকে, মেন স্যালন, মেন, মেন স্যালন, এখানে প্লুরাল আছে, এখানে এস নেই, মেন, মেন, ন, ওকে, দন্ত ন সাউন্ড আসছে। ক্লিয়ার? সেই জন্য কি হবে এখানে, যেহেতু দন্তন্য সাউন্ড আসছে তার জন্য এখানে অ্যাপোস্ট্রফি প্লাস এস দুটোই বসাতে হবে। কারেক্টটা কি হবে? মেন্স স্যালন। ক্লিয়ার? দেখো টিচার্স ডে, এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, অনেকবার ভুল করেছি আমরা। টিচার্স ডে তে উইশ করার সময়ও কিন্তু আমরা ভুল করেছি, অনেক ভুল করেছি এরকম। তোমরা কোনোদিন যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তারা কিন্তু টিচার্স ডে উইশ কেমন করে করো? এরকম ভাবে, হ্যাপি টিচার্স ডে, তোমরা এইভাবে লেখো, তাই তো? হ্যাপি টিচার্স ডে। কিন্তু মনে রাখবে এটা ভুল, কারণ একজন টিচারের ডে নয়, টিচার্সদের ডে। টিচার্সদের ডে মানে প্লুরাল, টিচার্স হয়ে যাবে, তাই তো? টিচার্সদের ডে অর্থাৎ একজন টিচার নয়, অর্থাৎ টিচার্স হয়ে যাবে। টিচার্স, টিচার্স, লাস্টে স সাউন্ড, শুধু অ্যাপোস্ট্রফি এস, ডে। ক্লিয়ার? কি হবে? টিচার্স ডে, টিচার্স অ্যাপোস্ট্রফি ডে, ইউজ করবে না কিন্তু এস, এটার সঙ্গে আর অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না। আজ থেকে নিশ্চয়ই আর ভুল করবে না এটা। ক্লিয়ার? দেখো বয় টয়লেট, বয় টয়লেট হয়? হয় না। বয়েজদের টয়লেট হয়, একটা বয়ের জন্য আলাদা টয়লেট হবে? হবে না। বয়েজদের টয়লেট হবে, কিন্তু যেহেতু বয়েজ লাস্টে স সাউন্ড আছে সেই জন্য শুধু অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? তাহলে ঠিকঠাক কি হবে? বয়েজ, সরি, বয়েজ টয়লেট। Okay, clear? Am I clear to you? If you have any doubt, then let me know. Okay, so চলো পরে দেখা যাক কি আছে। জয়েন্ট পজিশন। আচ্ছা ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা গাড়ি কিনেছো, গাড়িটার মালিক কিন্তু তুমিও, তোমার বন্ধু, অর্থাৎ ওই গাড়িটার মালিক কে কে? তুমি ওই গাড়িটার মালিক, তোমার বন্ধু ওই গাড়িটার মালিক। আচ্ছা বলো তো, আমি যদি এটা লিখতে চাই তাহলে ধরো তোমার নাম সুমিত, একজনের নাম রোহিত, হলো সুমিত আর রোহিত। আমি বলি সুমিত এবং রোহিতের গাড়ি, সুমিতের এবং রোহিতের গাড়ি বলি না, সুমিত এবং রোহিতের গাড়ি কি বলি, তাই তো?
এই যে সুমিত এবং রোহিতের এই দুজনেরই পজেশন, মানে এটা মালিক দুজনই মালিক, এখানে দুজনই মালিক, অর্থাৎ এটাকে বলা হয় জয়েন্ট পজেশন। বিকজ দ্য কার ইজ ওন্ড বাই বোথ সুমিত অ্যান্ড রোহিত, দ্যাট মিনস ইজ it is a question of joint possession. So what do you mean by joint possession and what will be the rule to put the apostrophe s with which noun? ওকে দেখো, এখানে দেখো আমরা কোনখানে অ্যাপোস্ট্রোফি এস লাগাবো সেটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে দেখো নাউন ওয়ান, এটা কি নাউন টু। ওকে, সো দিস ইজ নাউন ওয়ান অ্যান্ড দিস ইজ নাউন টু। জয়েন্ট পজিশনে দেখো আমি বলি সুমিত এবং রোহিতের গাড়ি, এক জায়গায় শুধু এস লাগালেই চলবে। তাহলে কি বলবো, সুমিত অ্যান্ড রোহিত কার ইজ ব্ল্যাক। এখানে গাড়িটা করা বলা হচ্ছে কালো গাড়ি, তাহলে কি বলা হচ্ছে সুমিত এবং রোহিতের লাস্টেরটাতে শুধু শেষে অ্যাপোস্ট্রোফি এস লাগালেই হয়ে যাবে। তাহলে জয়েন্ট পজিশন বোঝানোর জন্য কি করব আমরা, we will use at first the structure will be noun 1 plus and plus noun 2 plus apostrophe s. Okay, always put apostrophe after noun 2. Okay, সব সময় কি করবে, noun 2 এর পরে apostrophe s লাগাবে। ওকে, তো নেক্সট এটা তোমরা করার চেষ্টা করো তো। অন্তরা অ্যান্ড রঞ্জন সন ইজ এ ডেন্টিস্ট। রঞ্জন আছে, দেখো অন্তরার সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস লাগাবো না রঞ্জনের সঙ্গে, না দুজনের সঙ্গেই, কোনটার সঙ্গে লাগাবো বলো দেখি। আচ্ছা দেখো, অন্তরা, অন্তরা মেয়ের নাম, রঞ্জন ছেলের নাম, দে ক্যান বি কাপল, তাহলে এরা এরা একটা কাপেলের নাম বলা হচ্ছে। কাপেল, কাপেল মানে দম্পতি বলতে পারো, ঠিক আছে। এখানে এটা কি হচ্ছে, নাউন ওয়ান প্লাস অ্যান্ড প্লাস নাউন টু। তাহলে কি করব, এইখানে অ্যাপোস্ট্রোফি এস বসাবো, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, অন্তরা অ্যান্ড রঞ্জন সন ইজ এ ডেন্টিস্ট। কি বলবো, অন্তরা, অন্তরা অ্যান্ড রঞ্জন সন ইজ এ dentist. Am I clear? So always put apostrophe s with the noun to in the case of joint possession. Okay, joint possession এর ক্ষেত্রে সবসময় noun to এর সঙ্গে apostrophe s বসাবে। So যদি সেপারেট পজিশন হয়, অর্থাৎ আলাদা আলাদা পজিশন, অর্থাৎ ধরো তুমি একটা জিনিসের মালিক, তোমার বন্ধু আরেকটা জিনিসের মালিক, মানে ওই একই জিনিস হয়তো আলাদা আলাদা আছে, সেই দুটোর মালিক কিন্তু আলাদা আলাদা। ধরো দুটো গাড়ি আছে, ওর একটা তোমার বন্ধু হয়তো সুমিতের গাড়ি, এখানে অরুণ বরুণ দেওয়া আছে, তো অরুণের গাড়ি একটা, একটা বরুণের গাড়ি, তাই তো, একটা হচ্ছে অরুণের গাড়ি একটা বরুণের গাড়ি। এখানে ডটারের কথা বলা আছে, ডটার্স অর্থাৎ কন্যা, মেয়ে। তাহলে দেখো এটা কি, অরুণের মেয়েও আলাদা, বরুণের মেয়ে আলাদা, দুজনের মেয়ে কিন্তু এক নয়, তাই তো। তাহলে এই যে নাউন ওয়ান, এটা নাউন টু, সো ইন দিস কেস দা পজেশন অর্থাৎ মালিকানা ইজ ডিফারেন্ট অর সেপারেট। কি বললাম, অর্থাৎ এখানে পজেশন হচ্ছে কি আলাদা, মালিক কিন্তু আলাদা। আমি ক্লিয়ার? তাহলে অরুণ আলাদা মেয়ের মালিক, মালিক বলতে এখানে সরি মালিক বলা যাবে না, ডটার অর্থাৎ এখানে বাবা, ঠিক আছে। অরুণের কন্যা হচ্ছে আলাদা, বরুণের কন্যা আলাদা, তাই তো। সো ইন দিস কেস উই উইল হ্যাভ টু পুট অ্যাপোস্ট্রফি এস উইথ বোথ দ্য নাউন, নাউন ওয়ান প্লাস অ্যাপোস্ট্রফি এস প্লাস অ্যান্ড প্লাস নাউন টু প্লাস অ্যাপোস্ট্রফি এস। এম আই ক্লিয়ার? অর্থাৎ তোমাদেরকে কিন্তু দুটোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, ক্লিয়ার? অর্থাৎ অরুণ, অরুণস অ্যান্ড বরুণস ডটার আর পার্টিসিপেটিং ইন দিস প্লে। কি বললাম, অরুণস অ্যান্ড বরুণস, অরুণস অ্যান্ড বরুণস ডটার্স আর পার্টিসিপেটিং ইন দ্য প্লে। বুঝতে পেরেছো? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পিপল ওয়ান্ট কাশ্মীর টু বি দেয়ার পার্ট। আচ্ছা, তার মানে আমি কি বলতে চাইছি, ইন্ডিয়ার এবং পাকিস্তানের লোকজন। আচ্ছা তুমি ভেবে বলো, ইন্ডিয়ার লোক যে হবে সে কি পাকিস্তানের লোক হবে? আমাদের ইন্ডিয়া কি, ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ চলে, অর্থাৎ একজনই মানে ইন্ডিয়ার শুধুমাত্র সিটিজেন হতে পারবে, ও যদি অন্য দেশের নেয় তাহলে তো হতে পারবে না। অর্থাৎ ইন্ডিয়ার আর পাকিস্তানের লোকজন আলাদা আলাদা, ইন্ডিয়ার লোকজন আলাদা, পাকিস্তানের লোকজন আলাদা। এখানে কি ধরনের পজিশন বোঝাচ্ছে, সেপারেট পজিশন। Just because in this case there is a separate position, then we have to use apostrophe s with both India and Pakistan. তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্ডিয়ার সঙ্গেও apostrophe s লাগাতে হবে, পাকিস্তানের সঙ্গেও apostrophe s লাগাতে হবে। তার কারণ কি, কারণ কি, ইন্ডিয়া এন্ড পাকিস্তানের লোকজন কাশ্মীরকে তাদের পার্ট হিসেবে চায়, দুজনে কিন্তু পজিশন আলাদা, ইন্ডিয়ার লোকজন আলাদা আর পাকিস্তানের লোকজন আলাদা। এম আই ক্লিয়ার? এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন জাগবে,
আপনি তো বললেন যে নন লিভিং এর সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস লাগে না, তাই তো? আমি বললাম একটু আগে যে নন লিভিং এর সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস লাগে না, মানে তাহলে এখানে ইন্ডিয়ার পাকিস্তান কি জীবিত যে আপনি অ্যাপোস্ট্রোফি এস লাগিয়ে দিলেন? কোশ্চেনটা তো আসবেই, কোশ্চেন আসছে তো। আচ্ছা, এই কোশ্চেনটা মাথার মধ্যে রাখো, অ্যান্সার দেবো আমি একটু পর। ওকে, ইনডেফিনাইট প্রোনাউন, এখানে কম্পাউন্ড স্ট্রাকচার, কম্পাউন্ড নাউন কিন্তু নয়, কম্পাউন্ড নাউন সম্বন্ধে পরে বলবো। কম্পাউন্ড স্ট্রাকচার দেখ, অর্থাৎ দুটো জিনিসকে মিলিয়ে যখন একটা নাউন হিসাবে কাজ করবে, দুটো জিনিস অর্থাৎ কি, ধরো আমি আচ্ছা ইনফাইনাইট প্রোনাউন জানো না, সাম, ঠিক আছে, নো, ঠিক আছে, সাম, সাম শুধু না, সাম বডি, ওকে, সাম বডি, নো বডি, এনি বডি, these are the example of infinite pronoun, and if we use else with them, আমরা যদি এটার সঙ্গে else যোগ করি, এই ধরনের প্রোনাউন, কালারটা চেঞ্জ করি না, আচ্ছা, আমরা যদি এর সঙ্গে else যোগ করি, তাহলে এটা যদি নাউন হিসাবে কাজ করবে, ঠিক আছে, যখন এটার সঙ্গে else যোগ করবে এটা নাউন হিসাবে কাজ করবে। নাও মাই কোশ্চেন ইজ, হোয়ার শুড উই পুট অ্যাপোস্ট্রফি এস? অ্যাপোস্ট্রফি এসটা লাগাবো কোথায়? এই প্রোনাউনটার সঙ্গে, মানে সামবডির সঙ্গে, না এলস এর সঙ্গে, নাকি দুটোর সঙ্গে? তাহলে একটা কোশ্চেন আমি পুট করেছি, তাহলে কোশ্চেনটা দেখো, আই নো ইয়োর নেম অ্যান্ড নো বডি এলস, নো বডিস এলস, এখানে লেখা আছে, বাক্যটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, মনে রাখবে সব সময় কার সঙ্গে অ্যাপোস্ট্রফি এসটা বসবে? এলস এর সঙ্গে। এরকম যদি স্ট্রাকচার থাকে, অ্যাপোস্ট্রফি এস, এলস এস, ওকে, তাহলে কি হবে অ্যান্সারটা? নো বডি এলস এস। ক্লিয়ার? নো বডি এলস এস। আই থিঙ্ক ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, বুঝেছি তো? হ্যাঁ, তোমরা তো বলবেই বুঝেছি, না বললে আর কি বলবে, তাই তো? যদি না বুঝো কমেন্টে জানিও আমাকে, এটার জন্য আমি আলাদা করে শর্টও বানিয়ে দেবো। যদি তোমরা কোনো জায়গায় যদি না বুঝতে পারো, কোনো প্রবলেম থাকে, তুমি আমাকে বলবে, আমি তা নিয়ে শর্ট বানিয়ে দেবো, ঠিক আছে? আমি চাই তোমরা যেন সবাই সবকিছু শেখো, আর এটা ভেবো না শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্যই তোমাদের কাজে লাগবে। দিস উইল হেল্প ইউ ইয়োর এন্টায়ার লাইফ, থ্রু আউট ইয়োর লাইফ ইট উইল হেল্প ইউ, ওকে, সারা জীবন তোমাদের তাই হেল্প করবে। এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যদি কেউ জুড়ে থাকো, তোমাদের কোনো দিন আর কোনো সমস্যা হবে না, কারণ আমি এই যে এগুলো যদি তুমি এইগুলো করো, এগুলো তোমার যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা সবেই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, বাট যে ব্যাংকিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিস আরো করতে হবে, তাকি এসএসসি টেসএসসি এসব তো হয়েই যাবে, ঠিক আছে? চলো পরবর্তী যাওয়া যাক, পার্সনিফিকেশন। আমি একটা কোশ্চেন করেছিলাম, মনে আছে তোমাদের? আই হ্যাভ আস্কড ইউ এ কোশ্চেন। কি কোশ্চেন ছিল? যে এই যে ইন্ডিয়ার সঙ্গে এস লাগালাম, পাকিস্তানের সঙ্গে এস লাগালাম কেন? পার্সনিফিকেশনের জন্য। তোমরা যদি দেখো, আমি পড়িয়েছি তোমাদেরকে, ফেভেল পড়িয়েছি, ঠিক আছে, যারা ক্লাস 10-এ তারা জানবে ফেভেল আছে। ফেভেলে কি হয়? মাউন্টেনও কথা বলতে পারছে, তাই তো? ফেভেল কবিতাটা যেটা নাউনের আছে, তাহলে আমি যখন প্রথম ভিডিও বানাই, দেখো 3 নম্বর বা 2 নম্বর ভিডিও আছে, ঠিক আছে, ফেভেল। সো personification is the method in which we put a characteristics of human beings to a inanimate object or animal. কি বললাম, মাথার উপর দিয়ে গেল, তাই না? চলো বাংলাতে সোজা সরল ভাবে বলা যাক, পার্সনিফিকেশন কি? যখন আমরা কি করব, কোনো মানুষের, ঠিক আছে, কোনো মানুষের কোনো চরিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, বা আমাদের যে বিভিন্ন ধরনের কথা বলতে পারি, আমরা হাঁটতে পারি, চলতে পারি, ভাবতে পারি, এই সব জিনিসগুলো যখন আমি কোনো কোনো হয়তো যাদের প্রাণ নেই তাদের উপরে বৈশিষ্ট্যটা বসিয়ে দেবো, বা তাদেরকে মানুষ হিসাবে ধরে নেব, ঠিক আছে, এই ধরনের রকম কেসে কি হয়, আমরা কিন্তু পার্সনিফিকেশন ইউজ করি। বুঝতে পারলে? না বুঝলে ভালো করে বলছো। দেখো, কোনো অ্যানিমেল তোমার কথা বলতে পারছে, কোনো পাহাড় কথা বলতে পারছে, চলতে পারছে হয়তো, এই ধরনের যে কার্টুন গুলো দেখো, কার্টুনে হয়তো কোনো কিছু দেখতে পাচ্ছ, সেগুলো চলে হেঁটে বেড়াচ্ছে, এগুলো কি পার্সনিফিকেশন? দিস আর দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন বেশিরভাগ ক্ষেত্রে কিসে হয়? লিটারেচারের ক্ষেত্রে পার্সনিফিকেশন আমরা ইউজ করি, তাই তো? তুমি হয়তো একটা কুকুর পুষেছো, একটা কুকুর, তোমার কাছে একটা পোষা কুকুর আছে, ডগ আছে, ঠিক আছে, ডগটার ক্ষেত্রে আমরা কি প্রোনাউন ইউজ করি? ইট ব্যবহার করি, তাই তো? বাট ডগটাকে তুমি তোমার একদম খুব কাছে টাইগার নাম দিয়ে তুমি খুব ভালো একদম ওকে যেন একদম নিজের কাছের একটা জন্তু হিসাবে, তাকে তুমি একটা মানুষ হিসাবে ট্রিট করছো, তখন কিন্তু এখানে আমরা হি বসাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দিস ইজ কল পার্সনিফিকেশন।
দেখো প্লেস কোনো জায়গার নামের ক্ষেত্রে এখানে সরি এটা দিল্লি ডিটা বড় হাতের করে নিও, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। ডিটা দিল্লি, কারণ কি বলেছিলাম প্রপার নাম, তাই তো? ডেলিজ পপুলেশন, দেখো ডেলি ডেলি এর কিন্তু জীবন নেই, কিন্তু এখানে আমরা পার্সনিফাই করছি দিল্লিকে। ওকে, সো দিল্লি ইজ পার্সনিফাইড ইন দিস সেন্টেন্স। সো আমরা কি বলতে পারি, দিল্লির পপুলেশনকে কি বললো, দিল্লিজ পপুলেশন। ওকে, এরকম ভাবে বিভিন্ন জায়গা তুমি বিভিন্ন জায়গার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে বলতে পারো। পপুলেশন না পলিউশন, আই এম এক্সট্রিমলি সরি ফর রং প্রোনাউন্সিয়েশন, ইট ইজ পলিউশন। ইফ ইউ ইউজ আচ্ছা সরি, যেহেতু আমি ব্যবহার করে ফেলেছি পপুলেশন, এটা আমার চোখে যায়নি, এটা হচ্ছে পলিউশন আছে, ঠিক আছে? তো এটা পলিউশন করে, পলিউশন মানে দূষণ, দিল্লির দূষণ। ওকে, ইন্ডিয়াস পপুলেশন, পপুলেশন যখন বলেই ফেলেছি যখন ইউজ করবো আমি, ইন্ডিয়াস পপুলেশন, ইন্ডিয়ার পপুলেশন, বুঝেছো? টাইম, টাইম মানে সময়, দেখো 5 days, DAY 5 days। আচ্ছা তোমাদের কোশ্চেন আসবে, আচ্ছা 5 day ডেজ ডে ডেজ মিটিং নাকি 5 days মিটিং, এটা অ্যান্সার করো দেখি। এখানে কিন্তু হবে এইটা, ঠিক হবে কি করে? আপনি তো বললেন যে অ্যাপোস্ট্রফি এস যখন এখানে প্লুরাল হয়, প্লুরালের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়, শুধু অ্যাপোস্ট্রফি এস বসাতে হয় না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসালেই হয়ে যায়, তাহলে এখানে কেন চেঞ্জ হয়ে গেল? বিকজ ইন দিস কেস এই যে ডে ডে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বুঝেছে। 5 day এই পুরোটা একটা অ্যাডজেক্টিভের পার্ট, মিটিংটা হচ্ছে এখানে নাউন, তার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। কিন্তু আমি যখন বলবো ডে, তখন কি বলবো, একটা ডে হিসাবে, সেজন্য কি হবে 5 days অ্যাপোস্ট্রফি এস দিয়ে অ্যাপোস্ট্রফি এস 5 days লিভ 10 years গ্যাপ। ওকে, এটা আমি আরো তোমাদেরকে পরে এটা সম্বন্ধে আরো একদম ভালোভাবে তোমাদেরকে বোঝাবো আমি, ঠিক আছে, এর পরের ভিডিওতেই, ঠিক আছে? এবার হচ্ছে সেলেস্টিয়ালস বডি, সেলেস্টিয়াল বডি বলতে যেগুলো হচ্ছে মহাজাগতিক শক্তি, মহাজাগতিক শক্তি বলবো না, মহাজাগতিক যে জিনিসগুলো, যেমন ধরো আমি বললাম পৃথিবীর উপগ্রহ, মহাজাগতিকই তো পৃথিবী, লিখি হবে আর্থ, আর্টস স্যাটেলাইট, আর্টস মুন লিখে দিলাম, স্যাটেলাইট লেখা কি দরকার, আর্টস মুন। দেখো আর্টস হচ্ছে সেলেস্টিয়াল বডি, আমি বললাম সানস ফ্লেয়ার, আমি আর লেখার জায়গা নিয়ে লিখছি না, শুনে রাখো, সানস ফ্লেয়ার, জুপিটার স্যাটেলাইট, এই অ্যাপোস্ট্রফি এস লাগবে, ঠিক আছে? মেজার অফ ইনস্ট্রুমেন্ট 2 miles রেস, দেখো এটাই ছিল, এটা টাইমের ক্ষেত্রে ছিল, এগুলো হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আরো বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে? এটুকু বুঝে রাখো, 2 miles রেস। ওকে, 2 miles রেস। ইডিয়ম, ইডিয়মের ক্ষেত্রে কি হয়, ইডিয়ম জানো তো, যেগুলো আমরা ধরো বলি না, লুক বিফোর ইউ লিভ, এই ধরনের যে সেন্টেন্স গুলো বলি আমরা, প্রবাদ বাক্য, এগুলোকে বলা হয় ইডিয়মস। এবং ইডিয়মসে কি হয়েছে, স্টোন, এ স্টোনস থ্রো অ্যাওয়ে, এ স্টোনস থ্রো অ্যাওয়ে, ঠিক আছে? এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস লেগেছে, এটা মানে হচ্ছে খুব কাছে, এক ঢিল তুললেই পৌঁছে যাবে, এরকম ব্যাপার, মানে এ স্টোনস থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে খুব কাছে জিনিস বোঝানোর জন্য এটা বোঝানো হয়েছে। অ্যাম আই ক্লিয়ার? ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছো পার্সনিফিকেশন কি জিনিস, পার্সনিফিকেশন কখন করা হয়, ঠিক আছে? চলো দেখা যাক, হয়েছে কম্পাউন্ড নাউন। সো হোয়াট ইজ দিস কম্পাউন্ড নাউন? আচ্ছা শুনেছো তো এরকম, সন ইন ল, ডটার ইন ল, মাদার ইন ল, মেড সার্ভ্যান্ট, ঠিক আছে, স্টেপ ডটার, এই ধরনের যে নাউন গুলো দেখো 3টে করে পার্টি নিয়ে তৈরি হয়েছে না, এইগুলোকে আমরা কি বলি, কম্পাউন্ড নাউন। আচ্ছা, কম্পাউন্ড নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগানোর হচ্ছে লাস্টে অ্যাপোস্ট্রফি এস, সন ইন লস হাউস, ডটার ইন লস, ওকে, মাদার ইন লস, অ্যাপোস্ট্রফি এস লাস্টে বসা বসা, মেড সার্ভেন্টস, স্টেপ ডটার্স, ক্লিয়ার? কিন্তু এইগুলো যখন আমরা প্লুরাল করব, তখন কিন্তু আমাদের আলাদা জিনিস ফলো করতে হবে। হাউ টু প্লুরাল, প্লুরাল করার জন্য নিয়ম হচ্ছে কি,
যেটা মেন পার্ট তার সঙ্গে এস লাগাবো, বা এস বাই ইএস যেরকম লাগবে। নিয়ম তো তোমাদেরকে শেখানোই আছে পুরো বিস্তারিত ভাবে, যে কোথায় এস লাগাতে কোথায় ইএস লাগাতে হয়। যাই হোক, দেখো, সন ইন ল আমি যদি লিখি, ওকে, আমি লিখলাম সন ইন ল। কি লিখলাম? সন ইন ল। তাহলে এখানে যদি প্লুরাল করতে চাই তখন কিন্তু এটা হয়ে যাবে সনস ইন ল। ঠিক আছে, দেখো, মেড মেড সার্ভেন্ট, এখানে মেডটা নয়, সার্ভেন্টটা মেন, মেড সার্ভেন্টস। স্টেপ ডটার, এখানে দেখো ডটারটা মেন, ডটার্স, স্টেপটা মেন লয়, বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেটা মেন পার্ট তার সঙ্গে আমরা কিন্তু এস লাগিয়ে দেবো। ঠিক আছে, am I clear? Okay, so this is the last but not the least of it. This is Oxford comma. Okay, so what do you mean by Oxford comma? If you want to understand, then please read the sentence at first. প্রথমে চলো অক্সফোর্ড কমা বোঝার জন্য প্রথমে কি করব, আমরা সেন্টেন্সটাকে পড়ে নেব। কি আছে দেখো, নরেন্দ্র মোদী অ্যান্ড রাজীব গান্ধীর মাদার। নরেন্দ্র মোদী এবং রাজীব গান্ধীর মা, নরেন্দ্র মোদী এবং রাজীব গান্ধীর মা কে? একই জিনিস মনে হচ্ছে। দেখো এখানে নরেন্দ্র মোদী এবং রাজীব গান্ধীর মা দুজনই মনে হচ্ছে যেন এইটা কি, এই দুটোই কি, আমি এখনই পড়ালাম, যখন প্রথমে পড়াচ্ছিলাম কি বললাম, যে এটা হচ্ছে জয়েন্ট পজিশন বোঝাচ্ছে। দেখো লাস্টে অ্যাপোস্ট্রফি এস আছে, মানে জয়েন্ট পজিশন বোঝাচ্ছে। কিন্তু এটা কি ঠিক? নরেন্দ্র মোদীর মা কি ইন্দিরা গান্ধী ছিলেন, বা রাজীব গান্ধীর মা তো ইন্দিরা গান্ধী ছিলেন, বাট দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটা ওকে আলাদা করতে হবে, তো কিভাবে করব? এই জিনিসটাকে, নরেন্দ্র মোদীটাকে আমি আলাদা করব, এবং রাজীব গান্ধীর মাদার, যেটা রাজীব গান্ধীর মা, এই দুটোকে আমি আলাদা করব। কি করে করব? জাস্ট অ্যান্ড এর আগে একটা কমা দিয়ে দাও। কি করবে? অ্যান্ড এর আগে একটা কমা দিয়ে দাও। অ্যান্ড এর আগে একটা কমা দিয়ে দিলেই এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অক্সফোর্ড কমা। এই যে কমাটা, এটাই হচ্ছে অক্সফোর্ড কমা। সরি, ওকে, ওকে। So if we put a comma here, that is called Oxford comma. Okay, I think it is clear to you. So thank you for the day, and we will meet in the next video. Please share, subscribe, and like my video. Okay, so thank you.